এখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছেন তো। 17 বার আমরা ভোট দিয়ে পাঠিয়েছি পার্লামেন্টে, শুধু আমাদের ভালো হবে বলে ভেবেছিলাম। যে বুঝিয়েছে তোমার ভালো হবে তাকেই ভোট দিয়েছি আমরা, কিন্তু কি পেয়েছি? আমরা বারবার দাবি করে আসছি। আপনারা তো উপকূল অঞ্চলের মানুষ, দ্বীপের মানুষে অনেক আছে লোকসভার মধ্যে। আপনারা বলুন, প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ঝড়ে কটা বাজে দেখো তো, ঝড়ে বাঁধ ভেঙে যাচ্ছে, বন্যার পানি, নদীর পানি ঢুকে যাচ্ছে, নোনা জল ঢুকে যাচ্ছে, নোনা জল ঢুকে যাচ্ছে। আর 10-15 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা আছে ভাই? কষ্ট হচ্ছে জানি, আমরাও কিন্তু পাখা বন্ধ করে দিয়েছি। এই দেখেন কুলার কিন্তু চলছে না, কুলারও বন্ধ আছে ভাই। কষ্ট আপনারও হচ্ছে, আমারও হচ্ছে। আপনিও কষ্ট করুন, আমিও কষ্ট করি, একসাথে আমাদের কষ্টের ফল আগামী দিনে পার্লামেন্টে যাবে। এই কষ্টের ফল পার্লামেন্টে গেলে কি বলবে আপনাদের জন্য? আমাদের বারবার দাবি করে এসেছি, পশ্চিমবাংলার বিধানসভাতে, আইনসভাতে আপনাদের কথা ভেবে আমরা লড়াই করছি, দাবি রেখেছি ওখানে যে ওই মাটির বাঁধ আর চলবে না, বালির বস্তা দিয়ে আর বাঁধ নির্মাণ করা যাবে না, থুতু দিয়ে আটা ছানা যাবে না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, অর্থাৎ বিজ্ঞানসম্মত ভাবে ঢালাই বাঁধ নির্মাণ করতে হবে। আইনসভার মধ্যে বলেছি এই আওয়াজটা দেশের আইনসভায় পৌঁছাতে হবে। পৌঁছাবে কে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাস্টার মেঘনাথ হালদার মহাশয় এই আওয়াজটা পার্লামেন্টে পাঠাবে। আপনারা যদি চান আপনাদের এখানের বাঁধগুলো কংক্রিটের হোক, আপনারা যদি চান এই প্রতি বছরে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর হাত থেকে মুক্তি পেতে হবে, বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে, তাহলে আপনাদের বলবো মাস্টার মেঘনাথ হালদার মহাশয়কে আপনারা আগামী জুন মাসের 1 তারিখে চুপচাপ গিয়ে কোন রকম কারো প্ররোচনায় পা না দিয়ে, কোন লোভের কাছে আত্মসমর্পণ না করে, কোন মিথ্যা প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ না করে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। করবেন তো নাকি ভাই? আশা করছি। তবে একটা কথা বলি, তৃণমূলী ভাইরা দেখছেন তারা নিঘাত হাঁটছে, বাড়িতে বাড়িতে গিয়ে যেখানে আমার হিন্দু মা বোনেরা আছেন তার কাছে গিয়ে কি বলছে, কি করছে? রামায়ণ মহাভারত বা ধর্মগ্রন্থকে দিয়ে বলছে শপথ করো, তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলো শপথ করো, যে গীতার হাত দিয়ে শপথ করো তৃণমূলকে ভোট দেবে। আর মুসলিম ভাইরা বাপ ভাইরা যেখানে থাকে কি বলছে? কোরআন শরীফে হাত দিয়ে কসম খাওয়াচ্ছে। এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে, এটা হচ্ছে। তবে আমি একটা কথা বলবো, আমার হিন্দু বাপ ভাইরা, মুসলিম বাপ ভাইরা সবার উদ্দেশ্যে বলছি, আমি সোশ্যাল সাইটে একটা লেখা পড়েছিলাম। লেখাটা কি? যদি কোনো সময় এটিএম এর মধ্যে আপনি ঢুকেছেন, দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন, দুষ্কৃতীরা বলছে এটিএম এর পিন বলো, টাকা পিন মেরে টাকা তোলো, নাহলে তোমাকে কি হবে? মার্ডার করে দেবো, খুন করে দেবো, তোমার বিপদ আছে। তখন কি করবেন? ওটা আমি যদি কোনোদিন অ্যাপ্লাই করিনি, কারণ আমার সামনে এইরকম সম্মুখীন হয়নি। তো বলছে কারো যদি পাসওয়ার্ড 1234 হয়, পাসওয়ার্ডটা 4321 মারো, তাহলে বলছে নাকি বল মেশিনের মধ্যে টাকাটা ঘুরে মেশিনের মধ্যেই থেকে যাবে, আর বাইরে আসবে না। আর দুষ্কৃতী কি বলবে? এ চেষ্টা করেছিল টাকা তোলার, মেশিন খারাপ। তো আপনাদের বাড়িতে গীতা মাথায় রেখিয়ে, গীতা হাতে ধরিয়ে, কোরআন শরীফে হাত দিয়ে বা কোরআন শরীফ মাথার উপরে রেখে, বা আপনার বাড়ির বাচ্চাকে দেখে বলছেন মাথায় হাত দিয়ে টিএমসি কে ভোট দিবি, কি অ্যাপ্লাই করতে হবে আপনারা ভালো জানেন তো ভাই? হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না? কিভাবে এটাকে কাটিয়ে উঠতে হবে? দেখুন, আপনাকে নাকি সিএ করে তাড়িয়ে দেবে বলছে। তো আপনার হাতে যদি আপনার সামনে নিয়ে এসে কেউ কোরআন মাথায় দিয়ে, গীতা মাথায় রেখে যদি শপথ করায়, আপনাকে তো ঠিকভাবে কাটিয়ে যেতে হবে। সেই কাটানোর পন্থা বলতে হবে নাকি ভাই? আচ্ছা, কাউকে যদি 500 টাকার, এই 100 টাকার নোট ধরিয়ে বলি 500 টাকার নোট, কেউ বিশ্বাস করবে? কারণ সেই জ্ঞানটা টনটনে আমাদের আছে তো। তাহলে আমার মাথায় কেউ যদি গীতা দেয়, আমার মাথায় যদি কেউ কোরআন শরীফ দেয়, সেটাকে কাটিয়ে ওঠার মনে কি বলতে হবে আর মুখে কি বলতে হবে, এগুলো বলতে লাগবে, বলতে লাগবে। সেই পরিস্থিতি আপনারা নেন। ওরা এতটা নির্লজ্জ, এতটা হারার ভয়ে এই ধরনের করছে। তবে একটা কথা বলবো, রাতের অন্ধকারে 2000, 4000, 5000, 500, 100 বিরিয়ানির প্যাকেট দেবে, সেটা কিন্তু ছাড়বেন না।
ছাড়বেন না, ওটা নিয়ে নেবেন, ওটা নিয়ে নেবেন, ওটা ছাড়বেন না একদম, কারণ ওটা আপনাদেরই টাকা আপনাদের ঘুরিয়ে দিচ্ছে। এই 10 বছর 5 বছর ধরে কি করেছে? 17 বার আপনারা ভোট দিয়েছেন, আপনাদের বুঝানো হয়েছে অমুককে হারাতে হবে, অমুককে পার্লামেন্টে পাঠাতে হবে, অমুককে জিতাতে হবে, এ না হলে ও চলে আসবে, এ চলে আসবে করা হয়েছে। করতে করতে আপনি দেখুন আপনি আমি কোন জায়গায় পৌঁছে গেছি ভাই। আপনাকে আমাকে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলে রাখছি, মোদিজি কেন, অমিত শাহজি কেন, কারো বাপের ক্ষমতা নয় ভারতীয়দেরকে দেশ থেকে তাড়াবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। মমতা ব্যানার্জির দল এখন অনেক নাটক করছে, মমতা ব্যানার্জির দল এখন অনেক কথা বলছে। বলেছিল সিএ এর বিরুদ্ধে ভোট দাও, কিন্তু দুঃখের বিষয় সিএ নিয়ে যখন বিরোধিতা করার জন্য যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, মমতা ব্যানার্জির দলের 8টা এমপি সেখানে উপস্থিত ছিল না, ভোট দেয়নি। এই প্রতিমা মণ্ডল মহাশয়া উনি যখন সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, ইনার ভূমিকা কি ছিল একটু বলবেন তো? খোঁজ নিয়ে দেখুন, যখন ভোটাভুটি হচ্ছিল হয়তো পেছনের দরজা দিয়ে পালিয়েছে, আর এখন বলছে সিএ আজকে আমাকে ভোট দাও। ভোট দেবেন? ভোট দেওয়ার প্রয়োজন নেই। আর মমতা ব্যানার্জি মহাশয় সিএ এর বিপক্ষে অনেক কথা বলছে, অনেক বড় বড় কথা বলছেন। আপনাদের জানিয়ে রাখি, সিএ এই যে সিএ এর কথা বলছে না, একে আটকাতে গেলে কিভাবে আটকাতে হবে? কেস করে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, প্রতিভা মণ্ডল এক কেস করেছেন, এ আপনারা জানেন কেউ? আমি আপনাদের এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওরা কেস করেনি, আর আগামী দিনে ওরা কেস করবে না। কারণ ওরা যদি কেস করে ভাইপোকে তাহলে তো গ্যারেজ করে দিতে পারে। আর নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, শুধুমাত্র মুসলমানদের কথা ভেবে নয়, সারা বাংলা সারা দেশের মানুষকে যেভাবে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে, যেভাবে বিভাজনের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন লড়াই করছে, কোর্টেও গিয়ে কিন্তু লড়াই করছে। আমরা কোর্টেও, সুপ্রিম কোর্টে মামলা করে রাখা আছে। আপনাদের এখান থেকে বলবো, মমতা ব্যানার্জিকে অফার করুন না, তৃণমূলী বন্ধুদের দিয়ে বলুন মমতা ব্যানার্জিকে বলতে যে সিএ এর বিরুদ্ধে একটু মামলা করো। যদি বলে টাকা নাই, চুরি করেছে, বিভিন্ন দুর্নীতি করেছে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য শুধু সুপ্রিম কোর্টে ছুটছে, আর পশ্চিম বাংলায় 10 কোটি 10.5 কোটি মানুষের কথা চিন্তা করে একবারও সুপ্রিম কোর্টে যেতে দেখলাম না। কারণটা কি? গেলেই তো ভাইপোকে গ্যারেজ করে দেবে। যদি বলে টাকার অভাবে যেতে পারছে না, আপনারা বলুন যে আমাদের ভাইজান আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, তিনি টাকা দেবে বলেছে, মমতা ব্যানার্জি কেস করুক। বলুন, আপনারা বলবেন যত টাকা লাগবে অত টাকাই মমতা ব্যানার্জিকে দেবো, রাজ্যের পক্ষ থেকে রাজ্যে সিএ হতে দেব না। এই কেসটা মমতা ব্যানার্জি করুক, দেখি কত ওনার সৎ সাহস আছে। করবে না, কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোনোদিনের জন্য পারবে না। কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে, ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে, কালীঘাটকেও হয়তো জেলের মধ্যে রেখে দেবে। কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। 2019 সালে সিএ এর যারা প্রতিবাদ করেছিল, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছিল। খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে। আরে লড়াইটা তো, আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম, আপনি মুসলিমকে কেন মামলা দিলেন? এর জবাবটা নিতে হবে না? মোদির বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, দিদির তো বুক ফাটবেই ভাই। একে অপরের পরিপূরক। জন্মদিনে ফুল মিষ্টি নওশাদ সিদ্দিকী পাঠায়নি মোদিজির, দিদিমণি পাঠিয়েছে, ওই জন্য ওনার বুক ফাটছে। শুধু তাই নয়, আপনারা ভুলে যাচ্ছেন, হয়তো আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই ভদ্র মহিলাটার নাম কি বলুন না, নূপুর শর্মা,
নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল, তখন মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। তাই সময় এসেছে, আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না, আমরা মৌলানা হালদারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করবো। আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের কথা, আমরা ভুলবো না। আমরা ধর্মপ্রাণ মানুষ, ঠিক যেভাবে চাইনি ঘোষ শিবলিঙ্গ সম্পর্কে বাজে মন্তব্য করেছে, যেভাবে প্রতিবাদ জানাবো, একই ভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে যারা মন্তব্য করেছে তারও প্রতিবাদ আমরা জানাবো। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন, ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন, তাদেরকে বাংলায় আশ্রয় দেব না। সে সায়নী ঘোষ হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, নুপুর শর্মা হতে পারে, আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে। আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁয়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। ভুলে যাব না আমরা। সায়নী ঘোষ কি বলেছিল, মনে আছে আপনাদের? আমি ভুলে যাইনি। যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না। আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা, বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত, শিবলিঙ্গতে তারা পূজা করেন। সেই শিবলিঙ্গকে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী। যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে, তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল, সমগ্র তৃণমূল ওনার বক্তব্যকে সমর্থন করে। বুঝতে পারছেন না? সন্ধ্যাবেলায় টিভি খুললে 3 বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে, আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে কেন ক্লারিফিকেশন দেয়নি? কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না? ও আপনার মাথায় টুপি আছে, শিবলিঙ্গকে বলেছে বলে হাসি লাগছে নাকি? হাসি লাগছে নাকি? আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি। ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা। কারণ ধর্মীয় আমি কোনোদিন কথা বলিনি, কিন্তু আজকে বলছি। কোরআন শরীফের একটা কথা, একটা বাক্য আছে, তো যে যার ধর্ম বিষয়ে, নিজের ধর্ম যে যার কাছে, ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিন ভাবে নিষেধ করা আছে। তো আমি ধর্মীয় বিষয়ে কিন্তু কোনোদিন স্টেজ থেকে বলিনি, প্রসঙ্গ আসছে বলে বলছি। তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন, তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নুপুর শর্মার যেমন বিরোধিতা করা, ঠিক সায়নী ঘোষেরও তেমন বিরোধিতা করা। কিন্তু দুঃখের বিষয় কি দেখছি আমরা, মতুয়াদের সমাজের প্রাণ পুরুষ, তাদের ধর্মগুরু, যারা মতুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছেন, তার নাম কেউ অবজ্ঞা করেছে। সময় এসেছে আমরা জবাব দেব। তাই এইখানে এসেছি। আপনাদের বলি, এই মেরিগঞ্জ 1 নম্বর সম্ভবত না অঞ্চলের যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন, আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই। বলছে উন্নয়নের জোয়ার, উন্নয়নের এমন জোয়ার উঠেছে, আমি পড়ে যাচ্ছিলাম। আমার সিকিউরিটির হাত ধরে নিয়েছিলাম, হাত ধরে নিয়ে আমি পড়ে যেতাম। এটা উন্নয়নের জোয়ার, টাকা লুট হয়েছে। আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন, জুন মাসের 1 তারিখে আমাদেরকে সুযোগ দেবেন, আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠাবেন। রাস্তাঘাট থেকে শুরু করে, মানুষের অধিকার থেকে শুরু করে, কৃষকদের মাসিক গড় আয় যাতে পারে, পার্লামেন্টে যে আওয়াজ দেবে। এবং সাথে সাথে ওখানেও একার লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডিএস তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে, সেখানেও আওয়াজ তুলবে। এবং আপনাদের জানিয়ে রাখি, কোনোদিন না কোনোদিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বের। আপনাদের বলে রাখি, ইনকোয়ারি হবে, কমিশন গঠন হবে, এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে। এই উন্নয়নের জন্য, এই রাস্তার জন্য যে টাকা এসেছে, যারা লুট করেছেন, বড় বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, বিভিন্ন জায়গায় জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, একটা দিন আসবে টোটাল তদন্ত করা হবে। সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে, সেইগুলোকে কি করা হবে? বাজেয়াপ্ত করা হবে। বাজেয়াপ্ত করে কি করব? বাড়ি আছে, সেই বাড়িতে আমি থাকবো না কি? মোটেও নয়, সেই বাড়িটা নিলামে তুলে দেব।
10 টাকা লরি কিনেছে, নিলামে তুলবো। জমি কিনেছে, নিলামে তুলবো। ফ্ল্যাট কিনেছে, নিলামে তুলবো। সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার ব্যয় যাতে হয়, জনগণের স্বার্থে খরচে তার ব্যবস্থা করব। ভয় পাচ্ছে কেন আইএসএফ কে বুঝতে পারছেন না? আইএসএফ এর মাথায় তো আর মমতা ব্যানার্জি বসে নাই। ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেলিয়ে দিয়ে কামড় দিয়ে আসছে। আইএসএফ এর মাথায় আব্বাস সিদ্দিকী বসে আছে, জবান যেটা দেবে সেটাই করবে। এটা মাথায় রাখবেন, দুটো বিস্তর তফাৎ। অনেকে অনেক কিছু বলবে, এটা মাথায় রাখবেন আপনারা। আইএসএফ এর মাথায় মমতা ব্যানার্জি বসে নেই, আব্বাস সিদ্দিকী বসে আছে। প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে, কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না। তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন, মেঘনাদ বাবুদের হাতে ছেড়েছেন, প্রশান্ত বাবুদের হাতে ছেড়েছেন। যেখানে অন্যায় হচ্ছে তিনি চান মেঘনাদ বাবু, নওশাদ সিদ্দিকী, মালেক ভাই, প্রশান্ত দা, এই সাইফুদ্দিন মাস্টার, শহীদুল মাস্টাররা এগিয়ে যাক, অন্যায়ের প্রতিবাদ করুক, ইনারা লিডার হয়ে উঠুক, বঞ্চিত মানুষের হয়ে কথা বলুক। আমরা কেন বারবার আপনাদের বলছি, মেঘনাদ বাবু একটা খুব ভালো কথা বলেছেন যে বঞ্চিত মানুষের কথা অনেক বলেছেন। আপনাদের একটা জেনে রাখতে হবে, এটা এসসি সিট, অর্থাৎ দলিত ভাই এখান থেকে জিতে পার্লামেন্টে যাবে। বিজেপিও দলিত ভাইকে দাঁড় করাচ্ছে, তৃণমূলও দলিত ভাইকে দাঁড় করিয়েছে, আইএসএফও দলিত ভাইকে দাঁড় করিয়েছে। আমি আপনাদের একটু বলে রাখি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিজেপি বা তৃণমূল যদি জেতে পার্লামেন্টে গিয়ে সে দলিতদের হয়ে কথা বলবে না, বলার ক্ষমতাটুকু দেয় না। কারণ আমি তো একটা আইনসভার মধ্যে আছি, পশ্চিমবাংলার আইনসভাতে আদিবাসী সমাজের 18টা বিধায়ক আছে, আর দলিত সমাজের সম্ভবত 63টা, 68 আর 16, 68টা আমরা 63 আমার মনে আসছে না আছে। কিন্তু একবারের জন্য দুঃখের বিষয়, একবারের জন্য বলতে শুনলাম না ওই 68 বা 63টা দলিত বিধায়ককে, সে যেই পার্টিরই হোক না, বিজেপি আর তৃণমূলের, যে কেন দলিত কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছে, এতটুকু কথা বলতে শুনলাম না। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চার সাথে লড়াই করে একটাই বিধানসভার মধ্যে গিয়েছে, কেন আদিবাসী কোটাতে, কেন দলিত কোটাতে নন আদিবাসী নন এসসিরা চাকরি পাচ্ছে, এই আওয়াজ তুলছি, প্রশ্ন করছি। যে মন্ত্রী আছে সে কাছুমাছু করছে, উত্তর দিতে পারছে না। তো আমরা যদি পার্লামেন্টে আমাদের মেঘনাদ মাস্টারকে পাঠাই, পার্লামেন্টেও তো কে কাঁপাবে। কারণ দেখে নিয়েছে 294 এর মধ্যে ও একটা ফজকে ছেলে, বাচ্চা ছেলে গিয়েছে, তা যদি যে এত লঙ্কা ঘন্ট ঘটিয়ে দিতে পারে, যদি মেঘনাদ মাস্টার একজন শিক্ষক মশাই পার্লামেন্টে, দেশের পার্লামেন্টে যদি আমরা পাঠাই, তাহলে কি করবে? অনেক বেশি জ্ঞান সম্পূর্ণ তো আমার থেকে। 70 বছর বয়স, 60 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে পড়িয়েছেন, এখনো নিয়মিত পড়াচ্ছেন, আমরাও জ্ঞান নিচ্ছি। কিন্তু আমার মতো বাচ্চা ছেলে, 29 বছর 30 বছরের মধ্যে বাচ্চা ছেলে তুই বিধানসভার মধ্যে গিয়ে তাবর নেতা, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে পার্থ চ্যাটার্জি, একদিকে ওই অমুক নেতা, তাদেরকে যদি ঘোল খাইয়ে দিতে পারে আইএসএফ এর সংযুক্ত মোর্চার একজন, যদি আর এত শিক্ষিত মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, তাহলে কি করবে বুঝতে পেরেছেন? বিধানসভা টিভি নাই তো, সেই জন্য তো আমি দেখাতে পাচ্ছি না আমি কি করি, যে ঘুমাই না, চোরেদের কাছ থেকে হিসাব নিই, ভাঙড়বাসীর হয়ে সওয়াল করি, রাজ্যবাসীর হয়ে কথা বলি, তাহলে দেখতে পাবেন। আমি তো বারবার বলি, মমতা ব্যানার্জিকে বলুন, তৃণমূলী বন্ধুরা বিধানসভা টিভি চালু করে দিতে, অন্তত নওশাদ সিদ্দিকী কি বলছে আপনারা দেখবেন, অন্যদের বাদ দেবেন। কিন্তু লোকসভা টিভি আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। ইনি কেন বললেন? ইনাকে যে কারণে পার্লামেন্টে না পাঠাবো, সেই দায়িত্ব না পালন করলে আমরা কি করব? বহিষ্কার করব। ইনি দায়িত্ব নিয়ে কেন বললেন? আমাদের তো ইনার প্রতি কনফিডেন্স আছে, যে কারণে পাঠাবো। ইনি না বললো পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন সেটা আমাদের মেঘনাদ বাবু কি বলছেন, না ওখানে গিয়ে মোদিজি বা রাহুলজির কাছে গা ঘেঁষছেন, সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো। না প্রতিমা দিদির মতো চুপ করে গিয়ে মুখে এক প্রকার স্যালো টেপ লাগিয়ে দিয়ে বসে আছেন, সেটাও আমরা দেখতে পাবো। এখানকার যিনি বিদায়ী বিধায়ক, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যিনি বিদায়ী বিধায়ক তাকে সম্মান জানিয়ে বলছি, আপনার লাস্ট 5 বছরে আপনি কি পারফরমেন্স করেছেন এই
জয়নগর এলাকার বাসীর জন্য কি দাবি করেছেন সেই টিভিতে তো প্রুফটা আছে, আপনি মার্কেটে ছেড়ে দেন। সিএ সময় আপনার কি বক্তব্য ছিল আপনি মার্কেটে ছেড়ে দেন, দেখবেন ছাড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তো, আর আমি এটাও চ্যালেঞ্জ করছি বিধানসভায় যে প্রসিডিংস আছে স্পিকার স্যারকে বলে পাবলিক করে দিন। এই 2.5 বছরে নওশাদ সিদ্দিকী জয়নগর থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত রাজ্যবাসী হয়ে কি কথা বলেছেন সেটা পাবলিক ডোমিনে দিয়ে দিতে বলুন, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। ওরা চায় না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনসভার মধ্যে যাক, কারণ আমাদের পেছনে কাউকে টিউনিং করা থাকে নাই যে ওইটা যে তুমি আদিবাসীদের কথা বলতে পারবে না, তুমি দলিতদের কথা বলতে পারবে না, তুমি মুসলিমদের কথা বলতে পারবে না, এই টিউনিং আমাদের নাই। বরঞ্চ আমাদের বলা আছে পিছিয়ে বর্গের মানুষের কথা বলুন, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, মুসলিম হতে পারে, উচ্চ বর্ণের মানুষও যদি বঞ্চিত হয় তারও হয়ে গলা ফাটা, এটা আইএসএফ নীতির মধ্যে পড়ছে। ওই জন্য ভয় পাচ্ছে, আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। তবে আপনাদের হাতে আপনাদের ভাগ্য, আপনাদের হাতে আপনাদের ভাগ্য। এ ভাই আপনি দাঁড়িয়ে স্টেজ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা একটা বিষয় আপনাদের বাড়ি থেকে ফিরে আসে, আপনাদের হাতে আপনাদের দায়িত্ব, মানে কি ভাগ্য। দেশের সংবিধান আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। ক্ষমতাটা কি? ভোটের ক্ষমতা। আপনি ঠিক করবেন এই জয়নগরে প্রায় 14-15-16 লক্ষ মানুষ আছে তো, হ্যাঁ, এই 16 লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে সবাই মিলে বলে আমার বন্যায় জমি ডুবে যায়, আমি ক্ষতিপূরণ পাই না, আমার চাষযোগ্য জমি নষ্ট হয়ে যায়, আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমার বাড়ির মাথার উপরে ছাদ নাই, 100 দিনের কাজ পাচ্ছি না, আমার এই চাই সেই চাই, 16 লক্ষ মানুষ যদি গিয়ে বলে তাহলে কত বছর টাইম লাগবে ভাই? সারা দেশের 140 কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমার এই চাই সেই চাই, হ্যাঁ চাই তাই চাই, যা প্রয়োজন যদি বলে, সম্ভব হবে? তার জন্য কি হয়েছে, 10 লক্ষ ছিল লিমিটেশন, 10 লক্ষ মানুষের মধ্যে থেকে একজন যাবে। এখন 10 লক্ষ বেড়ে 14, 15, 16, 18 লক্ষ পর্যন্ত হয়ে গেছে। আমরা একজনকে পাঠাবো, তার কাজ কি হবে? এই 16 লক্ষ 15 লক্ষ মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কোনটা করলে এখানকার মানুষের লাভবান হবে, কোনটাতে এখানকার মানুষের রুজি রুটি বাড়বে, এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে না ফিরতে হয়, এখানে যাতে কাজ পায় তার কথা তিনি তুলবেন। এই জন্য তো ভোট দিয়ে পাঠাই। এবার আপনারা ডিসাইড করুন, ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পাঠাচ্ছেন, আপনার দাদু ভোট দিয়ে পাঠিয়েছে, আপনার বাবা ভোট দিয়ে পাঠিয়েছে, এখন আপনি ভোট দিয়ে পাঠাচ্ছেন, লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে না, শুধু ভাঙনে আপনাদের জমি চলে যাচ্ছে, তাই তো? এবার সময় এসেছে, 17 বার পাঠিয়ে ফেল করেছেন, একবার আমাদেরকে সুযোগ দেন, আমাদের খামচিহ্নকে সুযোগ দেন। আগামী জুন মাসের 1 তারিখে, জুন মাসই তো নাকি, 1 জুন আসছে দিন, খামচিহ্নে ভোট দিন, এই প্রচারটা করিয়ে খামচিহ্নকে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টে গিয়ে সেলফি তুলবে, টিকটকে ভিডিও বানাবে, এটা তার দায়িত্ব নয়। তার দায়িত্ব কি থাকবে? মানুষের কথা বলবে। শেষ কথা আপনাদের একটা কথা বলছি, আমার কাছে খবর এসছে নাকি প্রচুর হুমকি চুমকি দিচ্ছে পুলিশের। আপনারা একটা কথা নিশ্চিন্তে আপনারা থাকুন, এই চুনোপুটি নেতাদের কথা বাদ দিন, আপনাদের এলাকার কাছাকাছি তো, এটা না যে নদী পার হয়ে গেলে। সন্দেশখালী শাহজাহান শেখ এখন কোথায়? হ্যাঁ, জেলের ভাত খেচ্ছে। উনি কি বলছেন? কদিন আগে দেখলাম আল্লাহ বিচার করবে, বলছে না? আল্লাহ বিচার করেছে তো, সত্যিকারের আল্লাহ বিচার করেছে, আল্লাহর বিচার হয়েছে ওর ওপরে। তুমি গরিব মানুষের জমি কেড়ে নেবে, আল্লাহ বিচার করবে না? তুমি ভাবছো কি ওই আদিবাসী বলে আল্লাহ তোমার বিচার করবে না? তুমি ভাবছো কি দলিত বলে আল্লাহ বিচার করবে না? তুমি ভাবছো গরিব মুসলমান বলে আল্লাহ বিচার করবে না? ওর কথা অনুযায়ী আল্লাহর বিচার হচ্ছে ওর উপরে। ওই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখেছিলেন? আমি তো দেখে কেঁদে ফেলেছিলাম, যে কিভাবে বলছিল যে এই জমিতে পানি ঢুকিয়ে দিয়েছে। আরে বাচ্চা ছেলের ভিডিও ছিল, দেখেছিলেন আপনারা অনেকে, কত কষ্ট হয়েছে বলেন বাচ্চাটার, আর আল্লাহ বিচার হবে না? তো আপনার তো ও তো সন্দেশখালীর বেতাজ বাদশা ছিল, ও বেতাজ বাদশা ছিল সন্দেশখালীর। সে কোথায়? জেলের ভাত খাচ্ছে। আপনার পাড়ার চারানার যে নেতাগুলো আপনাদের ভয় দেখাচ্ছে, একটু বলে রাখুন, অনুব্রত বাবু কিন্তু তিহার জেলের ভাত খাচ্ছে। এবার তোমাদের পালা আসবে, এটা বলবেন। হ্যাঁ, সাথে এটাও আপনাদের অনুরোধ করবো আমি, কারো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা?
তাহলে উঠে পড়ছেন কেন? পেছনের লোকের অসুবিধা হবে তো। যদি বাড়ি যেতে চান অসুবিধা নেই, আমি কাউকে আটকাবো না, কিন্তু আপনার পেছনের লোকের অসুবিধা হচ্ছে না, এটা দেখতে হবে। আপনাদের বলবো, আপনার ওই চার আনার নেতাকে ভয় খাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিথ্যা মামলা আপনাদেরকে দেবে তো? এর থেকে বেশি কিছু করবে কি? মিথ্যা মামলা দেবে, আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে, ভয় পাবেন না। আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন। আপনাদের কোর্ট কোথায়? কোর্ট কোথায়? হ্যাঁ, বারাইপুরে। ওরে বাবা, বারাইপুরের একটা উকিলকে তো আমরা কন্টেস্ট করাচ্ছি ফ্রিতে কেসগুলো লড়াবো বলে। ফ্রিতে নয়, এত বকা বেশি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি, বেশি বকা হয়ে যাচ্ছে। জান দিয়ে দেবো বলছে, বাড়ির সামনে পুলিশ গেলে দাঁত খেলে ভয় খেলে হবে? জান দিয়ে দেবো বলছো তুমি। যে পুলিশকে ভয় খাবে আমাদের রাজনীতি করতে হবে না তাদেরকে ভাই। পুলিশকে ভয় খেতে হবে না, পুলিশকে সম্মান দেবো আমরা। পুলিশকে বাঘ ছাগল নাকি খেয়ে ফেলবে? বাঘ না সিংহ খেয়ে ফেলবে আমাদের? আমাদের মাইনে তো পুলিশের চলছে, আমরা টাকা, আমরা মেহনত করছি, সেই টাকায় পুলিশের চলছে। ও যে জামাটা পরে আছে, আপনার মেহনতের টাকাতে তার জামাটা তৈরি হয়েছে, খাকি উর্দিটা। পুলিশ তো আমাদের বন্ধু। আপনাদের যেটা বলছি, কেউ ভয় খাবে না। পুলিশ অ্যারেস্ট করবে মিথ্যা কেসে, কি হবে? আপনাদের রাতে আজ অ্যারেস্ট করবে, তারপর দিন সকালে তো কোর্টে পাঠাতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের শুধু একটাই কাজ, অন্য কিছু করবেন না। আধার কার্ডটা আপনাদের নেতৃত্বদের হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আপনাকে পুলিশ বারাইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে। কিভাবে জামিন করতে হবে, উকিল আপনার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে। এবার শুনে রাখুন, ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না, জজ কোর্টে যাব আলিপুর, জজ কোর্টে জামিন হলো না, কলকাতা হাইকোর্টে যাব। আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো। দায়িত্ব আমরা নিচ্ছি, ভয় পাবেন নাকি? কিন্তু আইনকেও হাতে তুলে নেবেন না, আমার অনুরোধ, আইনকেও হাতে তুলে নেবেন না। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান আমরা দিই না। কারণ কি? ক্ষতিগ্রস্ত কারা হবে? কেউ কারো মাথা ফাটিয়ে দিল, মাথা ফাটলো বুথের লোকের, আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো? বুথের লোকের। প্রতিমা মণ্ডলও কেস খাবে না, নওশাদ সিদ্দিকীও কিন্তু কেস খাবে না, আর অশোক ভান্ডারী এখন দাঁড়িয়েছে, উনিও কেস খাবে না। কেসটা কে খেলেন? আপনি খেলেন, আর যে আপনাকে মারলো হয়তো, এই দুজনেই ক্ষতিগ্রস্ত, চার কেস খাচ্ছে। আমার বক্তব্য, ভোটের জন্য বুথে মারামারি হানাহানিতে জড়াবেন না। দেখতে পাচ্ছেন না, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে যদি চা খাওয়াতে পারে, আপনারা বুথে কেন মারপিট করবেন ভাই? বুঝতে পারছেন না কি বলছি? এটা মাথায় রাখুন। শেষ করব, একটা কথা বলি, আপনাদের মধ্যে যদি কেউ ভাবে যে বিজেপি এসে যাচ্ছে, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, সে কিন্তু দিবা স্বপ্ন দেখছে। 2019 সালেও তো বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তৃণমূলই কিন্তু বকলেমে 19টা এমপি এনে 18টা এমপি এনে দিয়েছিল। 2021 সালে বিজেপিকে আটকাতে হবে, সেই জন্য আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, 77টা এমএলএ এনে দিয়েছিল। প্রথম ছিল রাজ্যের বাইরে বিজেপি, 2019-এর আগে রাজ্যতে বিজেপি আসলো, তারপরে গ্রামের বাইরে ছিল বিজেপি, এখন কোথায় গ্রামের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে। এই 2024-এ যদি ওইটাই ভাবেন, আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে। আপনারা এটাও বলছে, আপনারা ভয় দেখানোর জন্য তৃণমূলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডা লাগাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন, তৃণমূলের বন্ধুরা আপনাকে ভয় দেখানোর জন্য, বিজেপি এসে যাচ্ছে বলার জন্য বিজেপি ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। বিজেপি নাই মার্কেটে, এটা মাথায় রাখবেন। তাহলে আপনারা যদি কেউ ভাবে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে, এটা ভুল হবে। বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, সেটা মাঠে ময়দানে আটকাবে, কোর্টে গিয়েও আটকাবে বিজেপি নীতির বিরুদ্ধে। আর যে সমস্ত আমার অনেক ভাইরা তৃণমূলের অত্যাচারে বড় ভুলে গিয়েছে, অর্থাৎ তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে, বিজেপি নাকি এদেরকে জবাব দেবে বলে ভোট দিয়েছেন, তাদেরকে বলছি, দিনের শেষে বিজেমূল আপনার উপরে অত্যাচার করলো, আর শুভেন্দু অধিকারী এক জায়গায় মমতার সাথে বসে চা খাচ্ছে। কই নওশাদ সিদ্দিকী চা খেয়েছে মমতার সাথে, দেখাতে পারবেন? কেন খায়নি? আমার ভাইকে তোমার লোক মারবে, আমি তোমার সাথে বসে চা খাবো, ও আমার দ্বারাই হবে না। আগে নিচের তলায় মারামারি বন্ধ হোক, নিচের তলাতে আগে একসাথে বসে চা খাক, তাহলে আমরা একসাথে উপর তলায় বসে চা খাবো।
তো যে সমস্ত ভাই বোনেরা মা বাপ মায়েরা জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে বিশ্বাস করছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এরা বীজে মূল, এই ফুল একে অপরের পরিপূরক, ওদেরকে ভরসা করবেন না। যদি তৃণমূলের হাত থেকে বাঁচতে চান, চলে আসুন আইএসএফ এর ছায়াতলে, থাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ কে শক্তিশালী করুন। এই তৃণমূলের অত্যাচারকে আইএসএফ বন্ধ করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে দিতে বিদায় নিন। একটা আমি স্লোগান দেব, দিতে যাবেন। চুপচাপ চুপচাপ